কেন যায় না? सर एक बगल में दो कंडक्टर रहता है। হ্যাঁ, হ্যাঁ, তো দুটো फिर কন্ডাক্টরের ইন্টারাকশন ওই হয়। একজন একজন তৈরি করে দেয়, মানে কি বলে যেন, মানে দুটো ফ্লাক্স ওয়ান তৈরি হয় ফোর্থে স্যার। ফ্লাক্স তৈরি হয়। হ্যাঁ, একদম। তার মানে যেখানে আমাদের ওটা ডিপেন্ড করছে কারেন্টের ডাইরেকশনের উপর, রাইট? যে কোন দিকটায় আমাদের ফ্লাক্সের ফ্লোটা বেশি হবে, তাই না? যদি সেম Yes, sir. ডাইরেকশনে যায় তাহলে তার জন্য আলাদা, যদি দুটোই ডট হয়। যদি অপোজিট ডাইরেকশনে যায় আবার তার জন্য আলাদা, এটা ডট এটা ক্রস। তাই তো, মনে পড়েছে তো? Yes, sir, yes. হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। তো আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ফেরান্টি এফেক্ট। ফেরান্টি এফেক্ট, হ্যাঁ, দেখো। তো ভালো করে দেখো, ফেরান্টি এফেক্ট কাকে বলে? হোয়াট ইজ ফেরান্টি এফেক্ট? বলছে ইফ দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ ইজ মুভ, if the receiving end voltage is স্যার প্রক্সিমিটি এফেক্টটা কি আপনি পাওয়ার প্ল্যান্টে করিয়েছিলেন? more than, না না, এখানেই তো করিয়েছিলাম। পাওয়ার প্ল্যান্টের খাতায় লিখা আছে। দেখো ভালো করে দেখো, then the আগের দিন কি করেছিলাম? প্রক্সিমিটি এফেক্ট, স্কিন এফেক্ট, এগুলো করিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল করে লিখে ফেলেছি আপনি তো। মনে হয় বলেছিলেন ওই পাওয়ার প্ল্যান্টের কথা বলছিলেন, মানে খাতাটা বার করে লিখে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। অসুবিধা নেই। দেখো, ইফ দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ, স্যার, বলো। সৌভিকের মাথা খারাপ হয়ে গেছে চাপের জন্য। দেখো, তোকে ইফ পরে বলবো। ইফ দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ ইজ মোর দ্যান দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ, ঠিক আছে? মোর দ্যান যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ হয়, at that time ফেরান্টি এফেক্ট অকার। তাহলে কি বললাম বলো? স্যার, যদি রিসিভিং এন্ডের ভোল্টেজটা বা সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে বেশি হয় তখনই স্যার ফেরান্টি এফেক্টটা তৈরি হয়। তাহলে এটা একটু অবাক লাগছে না শুনে, যে রিসিভিং এন্ডের ভোল্টেজ কি করে সেন্ডিং এন্ডের থেকে? আমি ভোল্টেজ দিলামই না অতটা, কিন্তু আউটপুটে আমি বেশি পাচ্ছি। এটা তো ভালো ব্যাপার, তাহলে কি বলো? তুমি 100 দিয়ে 200 পাচ্ছ, এটা Yes, ভালো sir. নয় বলো? হ্যাঁ স্যার। কিন্তু এটা কি করে হচ্ছে? প্রচুর ইন্টারেস্টিং জিনিস, কিন্তু ভালো করে ভেবে দেখো, সত্যি ইন্টারেস্টিং এটা। স্যার, ওই ট্রান্সমিশন লাইনে যে ক্যাপাসিটেন্স এফেক্ট তৈরি হয় ওর জন্য এক্স্যাক্টলি, কি? একদম। তার মানে ক্যাপাসিটার দ্বারা দীপন কল করেছে এখন। হ্যাঁ দীপন, বলো। আপনি ওদের একটু পড়ান, ঠিক আছে? আমার না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। দেখো, তাহলে কি বললাম, ফেরান্টি এফেক্ট অ্যাকচুয়ালি কি হয়, ক্যাপাসিটিভ এফেক্টের জন্য এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়, বুঝতে পারলে? মানে ক্যাপাসিটেন্সি প্রপার্টির জন্য ক্যাপাসিটার কি করে, রিয়াক্টিভ পাওয়ারকে কোনো একটা সিস্টেমে ইনজেক্টও করতে পারে, আবার রিয়াক্টিভ পাওয়ারকে অ্যাবজর্বও করতে পারে। ওকে, তো ক্যাপাসিটারের এই পাওয়ার ডেলিভার্ড বা পাওয়ার অ্যাবজর্পশন, এই যে পাওয়ার যদি ডেলিভার্ড করে দেয় তাহলে কি হবে, আউটপুটে সেটা বেড়ে যাবে। ধরো, Yes, sir. হুম, ধরো এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ আছে, এটা রিসিভিং এন্ড ভোল্টেজ আছে। এবার এখানে বাইরে থেকে যদি কেউ পাওয়ার এক্সট্রা করে ইনজেক্ট করে দেয় তাহলে রিসিভিং এন্ড ভোল্টেজে তো আমি অবশ্যই হাই ভোল্টেজ পাবোই, তাই না? ইয়েস স্যার। এটাই কিন্তু মেন কারণ। এবার এটা কখন কখন হয়? ফার্স্ট হচ্ছে, 1 নম্বর, লাইটলি লোডেড কন্ডিশনে হয় এটা।
নম্বর নো লোড কন্ডিশনে হয়, নম্বর ওপেন সার্কিট কন্ডিশনে হয়। ওপেন স্যার সার্কিট কাজে কি লাগলো স্যার? লাইটলি লাইটলি লোডেড কন্ডিশন হ্যাঁ, ছাড়া কাজে no load লাগে না তো। এটা ওই নো লোড কন্ডিশনের ক্ষেত্রেই এটা হয়। আল্টিমেট কোনো কাজ হয় না। ঠিক আছে? বাট নো লোড কন্ডিশনেও তুমি ভালো করে ভাবো না যে তুমি এই তারের তো একটা ড্রপ আছে। তারের ড্রপটার থেকেও এখানে তুমি যে ভোল্টেজটা দিলে তার থেকে আউটপুটে বেশি ভোল্টেজ পাচ্ছ। ঠিক আছে? আল্টিমেট কোনো কাজ নেই। ফেরাইটি ইফেক্টের জন্য খারাপ, এটা জিনিসটা খারাপ। ফেরাইটি ইফেক্টটা ভালো কিছু নয়। ঠিক আছে? তো এই জন্য নো লোড কন্ডিশনে আমরা যদি ট্রানজিশন লাইনকে নো লোড কন্ডিশনে সাপ্লাই দিয়ে দিই তাহলেই কিন্তু ফেরান্টি এফেক্ট দেখা দেবে। এবার এই ফেরান্টি এফেক্টটা কোথায় মানে তোমার কোন কোন ট্রান্সমিশন লাইনে হয় সেটা দেখবো। ফার্স্ট হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ফেরান্টি এফেক্টটা হয়। মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইনে আমাদের ফেরান্টি এফেক্ট হয়। শর্ট ট্রান্সমিশন লাইনে ফেরান্টি এফেক্ট হয় না। তার কারণ হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা ক্যাপাসিটেন্সটাকে কি নেগলেক্টেড ধরে নিই, ক্যাপাসিটেন্স এটাকে। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনে আমি এটা নোটস দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? চিন্তা নেই, জিনিসগুলো ভালো করে বুঝে নাও। নোটসটা বাড়িতে লিখবে। আচ্ছা স্যার, আগের দিন কোথা থেকে পড়েছি একটু বলবেন? এই ইসে থেকে, ইন্ডাক্টর থেকে? আগের দিন হ্যাঁ, তোমাকে প্রথমে আমরা পড়িয়েছিলাম, ওই স্যাগের ব্যাপারগুলো তার আগে পড়িয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তারপরে ওই যে প্রক্সিমিটি এফেক্ট, তার তার আগে মনে হয় স্কিন এফেক্ট বলেছিলাম। আচ্ছা, ইন্ডাক্টর ক্যাপাসিটর এগুলো কি? হ্যাঁ, তারপরে আর ওই যে স্যার ট্রান্সমিশন লাইনে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ফোল্টেজ এইগুলো এক্স্যাক্টলি পড়েছিলাম না, স্যার। তারপরে ওটাও বলেছিলাম ট্রান্সমিশন লাইনে তোমার ইন্ডাক্টরের প্রপার্টি কি, তারপরে হ্যাঁ ক্যাপাসিটরের হ্যাঁ হ্যাঁ প্রপার্টি কি, ক্যাপাসিটরের তারপরে প্রপার্টি হ্যাঁ কি? ওটা রেজিস্ট্যান্সের দিয়ে কি হ্যাঁ প্রপার্টি। শুরু করেছিলেন? হ্যাঁ, ওটা দিয়েই শুরু করেছিলাম। তাহলে ঠিক। তারপরে স্কিন এফেক্ট বলেছিলাম, স্কিন এফেক্ট বলার পরে প্রক্সিমিটি। আজকে আমরা ফেরান্টি ইফেক্ট থেকে শুরু করলাম। ঠিক আছে তো? ওটা লিখে রাখি, আমি পুরো ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইনের জন্য আমাদের এটা হয়। আর শর্ট ট্রান্সমিশন লাইনে হয় না। তার কারণ হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা ক্যাপাসিটেন্সিটাকে মানে কনসিডার করি না, দ্যাটস ওয়াই। ঠিক আছে? একটু পরে আমি জাস্ট নোটসটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি। এখনই পাঠাতে পারবো, দাঁড়াও 1 মিনিট। আমি অ্যাকচুয়ালি ভুলে যাই। তারপর দেখো, তারপরে ফেরান্টি এফেক্টে কি হচ্ছে, ডিউ টু ফেরান্টি এফেক্ট রিসিভিং এন্ড ভোল্টেজ ইনক্রিজ বাই 5%। তাহলে ডিউ টু ফেরান্টি এফেক্ট VR ইনক্রিজ বাই 5%। ঠিক আছে? 5% বেড়ে যায়। মানে এটা এক্সাক্ট ভ্যালু বলা কোনোদিনও পসিবল নয়। মানে ওই একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা। ঠিক আছে? তারপরে ফেরান্টি এফেক্টকে আবার কি বলে? ফেরান্টি এফেক্ট ইজ অলসো কল্ড চার্জিং কারেন্ট এফেক্ট। তার মানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফেরান্টি এফেক্টকে আমরা আবার কি বলছি? চার্জিং কারেন্ট এফেক্টও বলি। ওকে, তোমাদের গ্রুপে এটা নোটসটা পাঠিয়ে দিয়েছি। ক্লাসটা শেষ হলে এগুলোই আমি জাস্ট লিখছি, জাস্ট তোমরা ভালো করে দেখে নাও, পরে লিখে নেবে। হ্যাঁ, ইয়েস স্যার। হুম। এইবার আমরা এটা প্রমাণ করব যে কি করে ফেরান্টি এফেক্টে রিসিভিং এন্ড ভোল্টেজটা সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যাচ্ছে। দেখো, এই কন্ডিশনটা মানে VR greater than VS, how it's possible?
তাহলে একটা ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টরের মধ্যে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকট্যান্স থাকে আর ক্যাপাসিট্যান্স থাকে, রাইট? ইয়েস স্যার। এই ৩ টে জিনিসকে যদি আমরা কনসিডার করি, ভালো করে বোঝো। প্রজ্ঞিক বুঝতে পারছো তো? ইয়েস স্যার। তাহলে ফ্যারাডে ইফেক্ট কি বলো তো? কি হচ্ছে অ্যাকচুয়ালি? বলো। স্যার ওই মানে ওই তারটার মানে সে যখন যাচ্ছে হ্যাঁ, আমাদের মানে এখানকার ভোল্টেজ মানে রিসিভিং এন্ডের ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে? সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হচ্ছে। তার মানেটা কি? তার মানে কোনো কিছুর মানে ইনপুটে আমার ওটা লাভ হচ্ছে ওখানে আমার মানে আমি যেখান থেকে স্টার্ট করছি সেখানে যে ভোল্টেজটা দিচ্ছি তার ওখানে গিয়ে যখন শেষ হচ্ছে ওটা বেড়ে যাচ্ছে তো লাভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আল্টিমেট দেখে মনে হচ্ছে লাভ, কিন্তু আল্টিমেট লস। জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওইভাবে দেখাবো আমি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু ফেরান্টি এফেক্ট। এবার এর কারণগুলো কি কি বললাম, কোথায় হয়? আমাদের মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইনে ফেরান্টি এফেক্ট দেখা যায়, কিন্তু শর্ট ট্রান্সমিশন লাইনে ফেরান্টি এফেক্ট দেখা যায় না। শর্ট ট্রান্সমিশন বলতে লেস দ্যান 100 কিলোমিটার লাইন, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কিন্তু আমাদের ফেরান্টি এফেক্ট দেখা যায় না। তার কারণ কি? ওখানে আমরা ক্যাপাসিটেন্সিটাকে মানে ইয়ে করি না, ধরে নিই না, কারণ ওটা রেটিং খুব কম থাকে তো, যার জন্য। এবার এই রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, এটা এইভাবে ক্যাপাসিটার অলওয়েজ প্যারালালে কানেক্টেড থাকে। তাহলে এই ক্যাপাসিটারের অ্যাক্রসে এখান থেকে আমরা কি পাবো? আউটপুট ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ, আর এটা আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ। এটা আর এল আর সি, ঠিক আছে? এবার এই মানে কন্ডাক্টরের লেন্থ যদি এল হয়, এল লেন্থের যদি একটা কন্ডাক্টর হয়, তাহলে টোটাল ইন্ডাক্টরের ভ্যালু এল, ক্যাপিটাল এল ইন্টু স্মল এল করলে হবে কি? আমি যদি একটা ইন্ডাক্টর মানে টোটাল ইন্ডাকটেন্স অফ দিস কন্ডাক্টর, তাহলে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কি বললাম, বুঝলে? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এবার ধরো 500 কিলোমিটার একটা লাইন আছে। এবার ওটার টোটাল ইন্ডাকটেন্সটা আমি এক জায়গায় কনসিডার করছি। তাহলে একটা পার ইউনিট এরিয়ার জন্য আমি লেন্থ আগে তার ইন্ডাক্টর বের করলাম। ধরো এইটুকু ইউনিট এরিয়ার জন্য তোমার আসলো এল, আসলো ধরো 1 হেনরি ইন কেস। এই 1 হেনরিকে টোটাল লেন্থ দিয়ে গুণ করলে তাহলে কি পুরো জায়গাটার আমি ইন্ডাকটেন্স পেয়ে যাবো না? ইয়েস স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। সেই রকমই আবার ক্যাপাসিটেন্সটাও কি করলাম, আমি একটা জায়গাতেই কনসিডার করে নিলাম। তার মানে এটা সি ইন্টু এল, পুরো ক্যাপাসিটারটাকে। এটাও কি হবে? আর ইন্টু এল। বুঝতে পারলে? এবার ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি এখানে কেভিএল করব এই লুপটায়। এটা ধরো আমাদের আইএস। এই লুপটায় কেভিএল করে আমাকে বলো আইএস এর ভ্যালু কি হবে। আমি আসছি, করো সবাই খাতায়। 1 মিনিট। হ্যাঁ, এটাকে তাহলে কেভিএল করলে কি হবে বলো? ফার্স্ট ইকুয়েশনটা বলো আমাকে, কি লিখবো আমি এটার কেভিএল করলে? স্যার আইএস ইকুয়াল টু তো আইএস ইকুয়াল টু, হ্যাঁ বলো। আইএস ইকুয়াল টু
আইসি হবে তো স্যার? না, তুমি আগে কেভিএল ইকুয়েশনটা আমাকে বলো সেটা। Sir, IS is equal to IS into RL. দেখো দেখো, এখানে আমি এই লুপে যদি কেভিএল করি, এখান থেকে কেভিএলটাকে নিচ্ছি মাইনাস ভিএস প্লাস আইএস ইন্টু আরএল আর প্লাস আইএস ইন্টু এক্সএল, এখানকার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটাকে ধরে নিচ্ছি। এখান থেকে কত কারেন্ট যাচ্ছে সি এর মধ্যে দিয়ে? আইসি। আই আইএস কারেন্টটাই যাচ্ছে। এখানে দেখো ওপেন সার্কিট, তো এটা ওপেন করা আছে, রিসিভিং এন্ডটা তাহলে তো ওপেন আছে। সিরিজ আইএস। তাহলে আইএস ইন্টু এক্সসি ইকুয়াল টু 0। এই কেভিএলটা কি বোঝা গেছে আগে বলো? Yes, sir, yes. এখানে কেন মাইনাস নিলাম? ওটা স্যার ইসে থেকে পজিটিভ এর থেকে আগে নেগেটিভের সবসময় দিকে। মাইনাস নিতে হয়। হ্যাঁ, মাইনাস থেকে সবসময় শুরু হয় একদম। তার মানে যে যেভাবে ইচ্ছা, তোমরা কেউ প্লাস থেকে শুরু করলে বাকিগুলো মাইনাস হতো। তার মানে আমি সবসময় যখন কেভিএল করি প্রথম সিম্বলটা নিই। এখানে আমার ভোল্টেজ সোর্স আমি এই দিক থেকে শুরু করেছি, তাহলে এর প্রথম সিম্বল এটা। এইটার প্রথম সিম্বল কোনটা? প্লাস মাইনাস। যেখানে রেজিস্ট্যান্সে, যেখানে অ্যারোতে, মানে যেখানে কারেন্ট এন্টার করে সেটা প্লাস হয়, যেখানে লিভ করে মাইনাস। সেরকমই এখানে আবার কারেন্ট এন্টার করছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। যে কোনো রেজিস্টিভ কম্পোনেন্টের যেখানে কারেন্ট এন্টার করবে সেটাই হচ্ছে প্লাস, আর বাকিটা মাইনাস উল্টো দিকে। তাহলে এই আমার ইকুয়েশন। তাহলে ভিএস ইকুয়াল টু আমি কি পাচ্ছি দেখো তো, আইএস যদি কমন নিই আর এল প্লাস এক্সএল প্লাস এক্সি, রাইট? Yes, sir. তাহলে আইএস ইকুয়াল টু কি? ভিএস বাই আর এল প্লাস এক্সএলকে আমরা লিখতে পারি জে ওমেগা ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, রাইট? আবার 1 বাই Yes, sir. জে ওমেগা ক্যাপিটাল সি ইন্টু স্মল সি আর স্মল এল। এই এলগুলো কি শুধু লেন্থ অফ এ কন্ডাক্টর, তাই না? Yes. বলো, এটা লেখা যাবে তো? একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই কারো বুঝতে? ওকে, তাহলে এবার দেখো এই যে এই দুটো কোয়ান্টিটি এবার কি হয়, ট্রানজিশন লাইনে রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স এগুলো খুব বেশি তো থাকে না, ছোট ছোট কোয়ান্টিটি থাকে, খুব মানে বিশাল অনেক কিছু থাকে না, খুব ছোট কোয়ান্টিটি থাকে। ঠিক আছে, আমি কি বললাম বুঝলে তো? Yes, sir. ইয়েস স্যার হুম। এইবার এগুলো যদি খুব ছোট ছোট কোয়ান্টিটি থাকে, বাট এটাও তার মানে খুব ছোট কোয়ান্টিটি থাকবে, এই যে ওমেগা সিএল, তার মানে কি এই আর এর ভ্যালু বলো, এল এর ভ্যালু বলো, বা ক্যাপাসিটেন্সের ভ্যালু, এগুলো খুব বেশি থাকে না, খুব অনেক ছোট ছোট ভ্যালু থাকে। তাহলে এগুলো যদি অনেক ছোট ছোট ভ্যালু হয়, 1 বাই কোনো একটা স্মল ভ্যালু যদি হয়, ওভারঅল এই ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে স্যার। কেন? না না, এক মিনিট। স্মল One- ভ্যালু হলে 1 বাই 0.1 বেশি নাকি 1 ইন্টু 0.1 বেশি? 1 into 0.1 বা 1 into 0.1. এটা বেশি, তাই তো? 1 ইন্টু 0.1 মানে 0.1, আর 1 বাই 0.1 মানে কত? 10। ও হ্যাঁ স্যার, এটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, 1/0.1 বেশি। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তার মানে আমি ট্রান্সমিশন লাইনে যদি এগুলোকে খুব ছোট ক্যালকুলেট করি, লোড নেই মানে কি, বাকি তো ড্রপ তো খুব কম হবে, তাই না? রেজিস্ট্যান্স বলো, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স কম হবে তো, ইয়েস অর নো? লোড যত থাকবে তত তো বাড়বে আমার ড্রপগুলো। লোড নেই, আমরা যখন ট্রান্সফর্মার পড়েছিলাম দেখেছিলাম তো যে লোডের ওপর ডিপেন্ড করছে না। লোড নেই মানে কি, কারেন্ট ফ্লো কম হচ্ছে, কারেন্ট ফ্লো কম হলে আই স্কোয়ার আর লস কম হবে, আই ইন্টু আর মানে ভোল্টেজ ড্রপ কম হবে, কারেন্ট কম তো। তার মানে কি, কারেন্ট কম মানে কি, আই কম মানে ভোল্টেজ ড্রপ কম হবে না, আই ইন্টু আর কম হবে না, বলো? ইয়েস স্যার, হ্যাঁ। তো আলটিমেট কি, আরগুলো ছোট এগুলো। এবার এই কম্পোনেন্টগুলো কি হচ্ছে, ড্রপগুলো, আমরা এখানকার এখানে ড্রপগুলো কম, তাহলে এই কম্পোনেন্টটা যদি অনেক কম হয়, এটা যদি অনেক কম হয়, এটা ওভারঅল অনেক বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি করি, এই পুরো কম্পোনেন্টটাকে আমরা ধরে নিচ্ছি নেগলেক্টেড। কিন্তু এই কম্পোনেন্টটা ছোট হওয়ার জন্যই কিন্তু ওভারঅল এটা বড় হয়ে গেল, তাই না? তাহলে আমি কি লিখলাম, আইএস ইকুয়াল টু ভিএস ইন্টু জে ওমেগা সিএল। তাহলে এটা লেখা যায়, বলো?
ইয়েস স্যার। ওকে, তাহলে এটা যদি লেখা যায়, এবার আমাকে বলো রিসিভিং এন্ডের ভোল্টেজ এখানে যদি কেভিএল লাগাই কি পাবো আমি? এই জায়গাটায় কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল যে কোনো লুপে করা যায়। দেখো ওপেন সার্কিট হলে কি, ওপেন সার্কিটে তো ভোল্টেজ তো থাকে তাই না, ওপেন সার্কিটে ভোল্টেজ থাকে, তাহলে ওপেন সার্কিটের ভোল্টেজ, তাহলে এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করছি মাইনাস ভিএস মাইনাস ভিএস প্লাস, প্লাস আইএস আর আরএল হ্যাঁ প্লাস এক্সএল প্লাস এক্সএল প্লাস এক্সি, মানে প্লাস, আই সরি আইএস এক্সএল হবে না? না কোথা থেকে নিচ্ছে, এই দিক থেকে, তার মানে প্লাস ভিআর হবে হ্যাঁ প্লাস ভিআর। ইকুয়াল টু জিরো। এবার এই রেজিস্টিভ কম্পোনেন্টটাকে আমরা নেগলেক্টেড ধরে নিই, কারণ খুব কম হয় এটা, ঠিক আছে। নো লোড কন্ডিশনে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ খুব কম, আচ্ছা ওটা ওই যে আগেরটার নিয়ার মতো অ্যাবাউট জিরো। আইএস এক্সএল হবে না? হ্যাঁ এখানে আইএস হবে একটা, ঠিক আইএস। এটাকে মনে রাখবে অলওয়েজ যে উইথাউট লোডেড কন্ডিশনে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নিয়ার অ্যাবাউট জিরো, ঠিক আছে। ইন্ডাকটিভ কম্পোনেন্টের জন্য তবুও হতে পারে, কিন্তু রেজিস্টিভ কম্পোনেন্টের জন্য এটা একদমই কম হয়। তাহলে আমি কি লিখবো দেখো, রিসিভিং এন্ড ভোল্টেজ ইকুয়াল টু সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস আইএস ইন্টু এক্সএল। এক্সএল এবার ভিএস তুমি লিখেছো, আইএস এর ভ্যালু এখনই বের করলাম না আমরা, ইয়েস ভিএস জে ওমেগা সিএল ইন্টু এক্সএল কত হবে তাহলে? এক্সএল হয়েছে ওইটা জে ওমেগা এল ইন্টু এল, মানে বড় এল ইন্টু ছোট। তাহলে ভালো করে দেখো তো, এটা ভিএস প্লাস ভিএস হয়ে যাবে না, যে যে গুণ করলে মাইনাস ওয়ান হয়, ওমেগা স্কোয়ার এল সি স্মল এল স্কোয়ার, যে যে গুণ করলে কি হয় বলো? ইয়েস স্যার। -1 স্যার। হ্যাঁ মাইনাস ওয়ান, এবার মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে এখান থেকে যদি তুমি ভিএস কমন নাও, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এল সি এল স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম, ভি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার বলতে পারি। এই যে ইয়েস স্যার। বলা যায়, এই রিলেশন থেকে এটা বলা যায় আরামসে। এখান থেকে আরেকটা জিনিস কি দেখলে, দেখো ভিএস এর ভ্যালু যা হবে, ভি আর এর ভ্যালু ভিএস এর সঙ্গে সামথিং যোগ আকারে আছে, তার মানে কি হচ্ছে, রিসিভিং এর ভোল্টেজ বেশি হচ্ছে না কম হচ্ছে? ভিএস যদি 100 হয়, ধরো ভিএস হচ্ছে 100, এবার 100 এর সঙ্গে তুমি বেশি হবে যাই স্যার, বেশি। 100 এর সঙ্গে তুমি যাই যোগ করো না কেন, রিসিভিং এন্ড ভোল্টেজ আলটিমেট বেড়ে যাচ্ছে তো। ইয়েস যতই যোগ করো না, যতই যোগ করো তুমি 0.1 যোগ করো, হোয়াট এভার, মোট কথা একটা পজিটিভ ভ্যালু হলেই কি হবে, এটা বেড়ে যাবে। তাহলে আলটিমেট কি দেখলাম আমরা, রিসিভিং এন্ড ভোল্টেজ বেড়ে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা জিনিস হয়, এই যে এই রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে, যে ইফ দ্য length of a transmission line is double, then the receiving end voltage is what? কি হবে যদি ট্রান্সমিশন লাইনের আমরা নো লোড কন্ডিশনে ভোল্টেজটা ডবল করে দিই, মানে লেন্থটা ডবল করে দিই, তাহলে রিসিভিং এন্ড ভোল্টেজটা কত হবে, 4 টাইমস বেড়ে যাবে। 4 টাইম বেড়ে যাবে। হ্যাঁ, কি বললাম বুঝলে? ইয়েস স্যার। अंचित समझ में आ रहा है ना? Yes, sir. তাহলে তো এটা হলে খুব ভালোই হবে স্যার, মানে হ্যাঁ। কিন্তু নো লোড কন্ডিশন তো বলে দিয়েছি, আলটিমেট লোড না লাগিয়ে বাড়িয়ে লাভটা কি? ও আচ্ছা 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 হ্যাঁ। নো লোড বা লাইটলি লোড, মানে একদম লোড নেই বললেই চলে এরকম কন্ডিশনে, বুঝতে পারলে? হচ্ছে ব্যাপার। চলো, এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। এবার আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দেখবো এটা। কলেজে পড়িয়েছে ফেরান্টি এফেক্ট? না স্যার। পড়ায়নি এখনো ফেরান্টি তোমাদের? না স্যার। ও, টিডিপি কি পড়াচ্ছে এখন?
কি স্যার ম্যাথ করাচ্ছে স্যার, শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে ও, দেখাবে তো। ডাইরেক্টলি ম্যাথ করে দিচ্ছে। কিসের কি ফর্মুলার উপর একটু বলো তো দেখি, শুনি আমি, তাহলে ওই বুঝতে পারবো। কি বলে যেন, আরে ওইগুলো কি বলে, স্যার ওই সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং এন্ড ভোল্টেজ করে বার করে, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এইসব বই থেকে ছবি তুলে দিয়ে দেয় স্যার, বলে নিজেরা করো। তো এগুলো এগুলো এই যেগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো করায় না? ফেরান্টি এফেক্ট, না স্যার, প্রক্সিমিটি এসব এফেক্ট, কিছু এগুলো এগুলো জানতে হবে তো, এগুলো ইন্টারভিউ কোশ্চেন এগুলো। এসব কিছু পড়ায়নি স্যার। ফেজার ডায়াগ্রাম করি যে কিভাবে জানেন, কিছু হ্যাঁ বুঝতেই পারি না ফেজার ডায়াগ্রাম, কি কিসের একটা ফেজার ডায়াগ্রাম? ফেজার ডায়াগ্রাম ওই যে ওই অঙ্কগুলো। এইরকম ম্যাথের যে ফেজার ডায়াগ্রাম গুলো হয়, সলিউশন। কি বলবো দেখো তো। হ্যাঁ, কিছুই এটা বুঝতে এমন পারছি না। আর এমন ছেলে পেলে না স্যার, মানে কেউ কিছু বলে না স্যার, চুপ করে যেটা বলবে যেখান থেকে পারবে টুকে জমা দিয়ে দেয় স্যার। কি মানে এরা এরকম কি বাজে বাজে ছেলে পেলে আছে। কি তৈরি হবে বলে ম্যাডামকে তো বুঝতে বলতে পারছো না। হবে যে আমাদের এটা হলোই তো না ম্যাম, ভালো করে বুঝতে পারলাম না। ম্যাডাম বলবে করতে, সে যেখান থেকে পারবে খুলে দেখে টুকে ছবি তুলে দিয়ে দেবে জমা। বুঝতে পারছি। মানে ওদের স্যার কাছে ওসব কি জানলো না জানলো কোনো ম্যাটার করে না। স্যার আমাদেরও দিতে হয়, আমি ওটাই না, সবাই দিলে তখন তো দিতে হবে স্যার আর ওটা কি। কি ম্যাডাম নাকি? আমি অর্ধেক অর্ধেক করে ওটা জমা স্যার দিই স্যার, ম্যাডাম বুঝতে না। পারি না আমি কেন টুকবো স্যার বলুন। একদম একদম একদম। ম্যাক্সিমাম ক্লাসে অর্ধেক আমি তো অর্ধেক স্যার করে জমা দিই দিই। না, কিছু বুঝতেই পারলাম না, উনি আমি তো স্যার একদিনকে দিই না প্রথমে কেউ। ক্লাসটা, যেদিনকে প্রথম করাবে ওই জিনিসটা, ওদিনকে জাস্ট ওটা ছবিটা দেখে কি নিজের মতো বলবে বিড়বিড় করে, কেউ কিছু বুঝতে পারবে না। যদি বোর্ড ওয়ার্ক না করে একটু কিছু বোঝা যায়, ওই বোঝানোর পরে অঙ্ক দিয়ে দেবে, বলবে এটা চেষ্টা করো, কিভাবে হচ্ছে বলো। কেউ পারে এইভাবে? বুঝতে পারছি। দোষ স্যার পর্যন্ত টিচারদের দোষ না, আমাদের যে ডিপার্টমেন্টটা আছে না, এত বাজে ফালতু ডিপার্টমেন্ট স্যার আমি কোনো জায়গায় দেখিনি। এত বছর পড়াশোনা করছি তো, এরকম ছেলে পেলে আমি কোথাও দেখিনি। কোনো ইউনিটি নেই না উল্টো তোমাদের পাল্টা মধ্যে? বলবেন, উল্টো পাল্টা বলবেন, মানে মানে কিছু আপনি বলবেন তো ডেসপারেটলি আপনার সঙ্গে ঝামেলা করতে চলে আসবে সেসব ব্যাপার নিয়ে। এমন বুঝতে এমন পারছি। সিআর এসিআর স্যার এত ভালো করে, মানে কি বলবো, আমাদের যে সাবজেক্ট কোর্স কোড হয় বা ডিটেল গুলো পরীক্ষার আগে আলাদা আলাদা করে সাজিয়ে 10 দিন আগে থেকে ইনফর্ম করতে লাগে। হুম, পরীক্ষার দিনকে ওদেরকে ফোন করে করে ডিস্টার্ব করে, এরকম এরকম ছেলে আছে আমাদের ডিপার্টমেন্টে। তাহলে পলিটিক্স চলে স্যার, পলিটিক্স, বুঝেছেন তো। আমি তো দিই উল্টো পাল্টা যা তা বলি আমি। না কেন আমি কিছু না, লোকের জন্য আমি কেন কোনো করবো ইউনিটি বলুন নেই তো। ওদের মধ্যে তোমাদের মানে। কিচ্ছু ইউনিটি নেই স্যার, কোনো ইউনিটি হ্যাঁ, নেই, খালি কে কোথা থেকে কার থেকে মেরে কি করতে পারে এই ধান্দায় স্যার সবাই ইয়ে করে আমাদের। আমি ভালো করে বুঝে গেছি স্যার। ওটাই ওটাই ওটাই। কি বলবো, কেউ না বুঝলে তাকে বোঝাবে কি করে বলো, আর কি বলবো। ওইটাই স্যার। অ্যাকচুয়ালি স্যার এদের নিজস্ব কোনো ইউনিটি নেই, মানে যে যেরকম ভাবে মারতে পারলেই হলো এরকম একটা ব্যাপার। না স্যার ইউনিটি আছে, লবি লবি আছে এই কয়েকজনের গ্রুপ, ইউনিটি মানে কে ইউনিটি রয়েছে? কোনো ইউনিটি কয়েকজনের নেই, গ্রুপ, কোনো সবাই ইউনিটি নেই। সবার ইউনিটি নেই কিন্তু কয়েকজনের গ্রুপ করে এরকম ভাবে ইউনিটি আছে, থাকে সব জায়গায়। ওতে কিছু হবে না, ওতে কিছু হবে না। বুঝতে পারছি। ঠিক আছে, চলো দেখো। তাহলে এখানে দেখো, তোমরা আমাকে একটা কথা বলো তো, এটা ফেজার ডায়াগ্রাম আমি ড্র করব, ঠিক আছে? ফেজার ডায়াগ্রাম ড্র করার জন্য এই জায়গাটা ভালো করে দেখবে। এটা হচ্ছে আমাদের সি। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটার নাম আমি ধরুন দিলাম আইসি। তাহলে ভালো করে দেখো, আইসি আর আইএস সমান না? Yes, sir. হ্যাঁ স্যার, ওপেন সার্কিট কন্ডিশনে তো সমানই। একদম। তাহলে এই ভি আরটাকে এখানকার এই যে রিসিভিং এন্ড ভোল্টেজ আর এই ভিসি ইকুয়াল হবে কিনা? ভিসি মানে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ আর আউটপুট টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ সমান হবে না? একই স্যার, একই একই স্যার। ওকে, তাহলে আমি এটাকে ধরে নিলাম এটা আমার ভিআর, ঠিক আছে? তাহলে এটা যদি ভিআর হয় এটাই আবার ভিসি হবে। তাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ এবার ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ক্যাপাসিটারের ভোল্টেজকে কি করবে? ক্যাপাসিটার ক্যাপাসিটার ভোল্টেজ স্যার লিড করবে তাহলে। একদম, করলো লিড। স্যার, কি 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 বললাম স্যার, কি বললাম আরেকবার একটু বলুন স্যার, কি বললাম? ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজকে কি করবে? ও হ্যাঁ, তাহলে তো লিড লিড করবে স্যার, হ্যাঁ। এই তো 90 ডিগ্রি লিড করলো, ডাউট নেই তো? না না স্যার।
এবার এই নাও 90 ডিগ্রি লিড করার পরে এবার আমাকে বলো আইসি, এবার এখানকার এখানকার ভোল্টেজটা, এখানকার কারেন্ট কত? এই কারেন্টটা তো আইসি কারেন্টই। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমি এটাকে ধরে নিলাম এটা আমাদের আইসি কারেন্টটাই। তার মানে এটার সমান্তরাল এটা এখানে আমি আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই। এটাও আইসি, এটাও আইসি, তুমি যেখানে ইচ্ছা আঁকো, এর সমান্তরালভাবে আঁকলেই হলো, রাইট? তাহলে আমাকে বলো এর মধ্যে দিয়ে যদি আইসি কারেন্ট যায় তাহলে এর ভোল্টেজটা, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কোথায় যাবে? এই তো স্যার ইয়েতে হবে, সেম ফেজে হবে, বেস লাইনে হবে। হ্যাঁ হ্যাঁ। সেম ফেজে হবে, ফেজ মানে আইসির সঙ্গে সেম ফেজে থাকবে না রেজিস্ট্যান্সের resistance ভোল্টেজ। হ্যাঁ, তার মানে আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক ছোট বলে আমি ধরছি যে ভোল্টেজটা ধরো এরকম জায়গায় আসবে, কারেন্টের থেকে ভোল্টেজের ইয়েটা কম, ঠিক আছে? জাস্ট আলটিমেট রেজিস্ট্যান্সের ভ্যালুর উপরই তো ডিপেন্ড করে যে না কত হবে ভোল্টেজ বা কত কারেন্ট হবে। তাহলে এবার আমাকে বলো এইটা যদি ভোল্টেজ হয় মানে এটা আইসি ইন্টু আর, তাহলে এটাই আবার কারেন্ট। এবার এই কারেন্টটা আইসি যাচ্ছে, এই কারেন্টকে এল কি করবে? লিড করা, ল্যাগ করাবে স্যার। এল এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এল এর ভোল্টেজ কি করবে? স্যার স্যার 1 মিনিট স্যার, বলছি এখানে এই যে ইয়ে কি বলবো আইসি ইন্টু আরটা লিখলেন আপনি হ্যাঁ ভোল্টেজটা, হ্যাঁ, এইটা স্যার সেম ফেজে মানে কি করে হলো? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট তো সেম ফেজে থাকে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে বলো? ওই একই যাচ্ছে, আইসি যাচ্ছে। এই তো এটাই আইসি যাচ্ছে, তার মানে আইসি আমি এখানেও আঁকতে পারি, এখানেও তুমি এখানেও আঁকো, কোনো অসুবিধা নেই। পুরো প্যারালাল লাইনের যেখানে ইচ্ছা প্যারালাল লাইন ড্র করতে পারো। কি বললাম বুঝলে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তো আমি এই পয়েন্টে একটা নিয়েছি, এই পয়েন্টে একটা নিয়েছি, এই আইসি, এটা এটা আর এটা সমান, এই আইসি আইসি সমান। তাহলে তুমি এখানেও ভোল্টেজটাকে ড্র করতে পারো আবার এখানেও করতে পারো। আমি এখানে করলাম আইসি ইন্টু আর, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট ইন সেম ফেজ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ওকে। এবার এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা এই কারেন্টটাকে কি করবে? এটা তো এই কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটাকে ল্যাগ না লিড করবে ভোল্টেজটা? ল্যাগ করবে স্যার। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ মানে কারেন্ট যদি এটা হয় আইসি, ভোল্টেজ কি করে লিড করবে? ভোল্টেজ লিড করবে, ভোল্টেজ লিড করবে। তার মানে আমাকে এখান থেকে এই পয়েন্ট থেকে মানে এই পয়েন্ট থেকে আমাকে কি করতে হবে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এইরকম কিছু একটা আসবে। এটাই তো লিডিং নাকি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে তো লিডিং। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। মানে এটাই আমার ভিএল। ভিএল মানে কি? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। এবার এদের তিনজনের সামেশানই তো সাপ্লাই ভোল্টেজ, ইয়েস স্যার। হ্যাঁ তাহলে এটাই তো ভিএস, বলো তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বাহ, হেভি হেভি। হ্যাঁ স্যার, এটা হেভি হলো। হ্যাঁ, স্যার ওই মাঝখানে ওটা কি হয়ে গেল বুঝলাম না। এই যে এটা 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 না 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 রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট, এরকম আচ্ছা আচ্ছা, ওটা ওই দুটো রেজাল্টেন্ট শুধু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ মানে কি? এর অ্যাক্রসে ড্রপ, এর অ্যাক্রসে ড্রপ, এর অ্যাক্রসে ড্রপ, এদের তিনজনের ড্রপের সামেশানই তো সাপ্লাই ভোল্টেজ। হুম 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 হুম। সাপ্লাই ভোল্টেজ ভালো করে দেখো তো, এখানে দেখে কি মনে হচ্ছে ভিআরটা ভিএস এর থেকে বড় না? ভিএস। আচ্ছা হ্যাঁ। ভিআরটা ভিএস এর থেকে বড়। ওটার আই উপরে আই ওটার উপরে আইসিআরটাই তো ভিআর। এই তো ভিআর, এই যে IC নিচের লাইনটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও বোঝা গেল? প্রমাণ হলো, আবার প্রমাণিত করে দিলাম যে অ্যাট নো লোড কন্ডিশন, দেখো কন্ডিশন হচ্ছে এখানে নো লোড থাকতে হবে, এখানে ভোল্টেজ ড্রপ কেউ থাকলে যদি ছোট করে এঁকে ফেলে। ছোট করে রাখলে হবে না। কত ছোট করবে স্যার তুমি? স্যার দেখো আরেকটা দেখো, কথা স্যার, ধরো তুমি একটা ছোট কথা, করলে, স্যার। হ্যাঁ বলো। বলছি যে ভিআরটা যে আপনি প্রথমে রেফারেন্স লাইনে ড্র করেছেন স্যার, তাহলে এখানে স্যার আবার আলাদা করে আইসিআরটা ড্র করার দরকার ছিল? আইসিআর দেখো, হ্যাঁ মানে ভিআর তো এখানকার ভোল্টেজ মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, আইসিআর তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ সব কিছু, হ্যাঁ। আচ্ছা এটা কি হলো মানে ওখান দিয়ে কেন উঠলো? ভিআর এর ওখান দিয়ে আইসিআরটা কেন উঠলো? দেখো আমাকে বলো, এই যে এইটাই হচ্ছে প্রবলেম। দেখো ভালো করে দেখো,
এটা কি, এটা ভিআর তাই তো? হ্যাঁ, হুম। তাহলে ভিআর ইকুয়াল টু আমি কি বলতে পারি, ভিসি বলতে পারি বলো? ভিআর ইকুয়াল টু আচ্ছা, ভিসি, হ্যাঁ, কারণ ওখানে সেম। প্যারালালে ভোল্টেজ সেম হয়। হ্যাঁ, তাহলে এবার আমাকে দেখো, এই ভিআর যে ভোল্টেজটা আছে, ভিআর ভোল্টেজটা, তাহলে এখানে এটা ভিআর এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার কারেন্ট ভিআর কে কি করবে? এক মিনিট, ভিআর মানে রেজিস্ট্যান্সটা নিচ্ছেন আপনি? ভিআর ভিসি তো VR মানে সমান। হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ এখানে আসছে। ও আচ্ছা, হ্যাঁ, সরি। রিসিভিং এন্ড ভোল্টেজ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানকার ভোল্টেজটাকে এখানকার কারেন্ট কি করবে বলো? হিসেবে লিড করবে। করিয়ে দিলাম লিড। ও আচ্ছা। যে লিডটা আমি তারপর এখান ওটা, থেকেও করাতে পারি, এখান থেকেও করাতে পারি, যেখান থেকে হ্যাঁ, ইচ্ছে আপনি করাও। তো ওখান দিয়ে করেছিলেন না? ওপাশ দিয়ে করেছিলেন? দু জায়গা থেকেই করাতে পারো। প্রথমে আমি এখান থেকে করলাম যাতে 90 ডিগ্রি লিডিংটা ভালো করে বুঝতে পারো। হুম, আলটিমেট কি হয়, এই লাইনটাকে যদি ইমাজিনারি, তাহলে এটাও 90 ডিগ্রি লিডিং হচ্ছে, একই তো ব্যাপার। হুম। হ্যাঁ, এগুলো ভেক্টর ভালো করে পড়োনি বলে এই প্রবলেমগুলো হচ্ছে। ফাঁকি জীবনে যেখানে মারবে, সেই ফাঁকিটা তোমাকে সারা জীবন ভোগাবে। আচ্ছা, পড়েছিলাম তো ঠিক। তাহলে কি হচ্ছে দেখো, এই প্যারালাল লাইন আমি এখানে একটা ড্র করে দিলাম, তার মানে এই দুটোর ভ্যালু আলটিমেট সেম, দুটো প্যারালাল আছে, দুটোই কি, এটাও তুমি লিখতে পারো আইসি, এটাও আইসি। এবার আইসি ও মানে কি, এখানকার আচ্ছা, কারেন্ট। বুঝে গেছি। হুম, আইসির তারপর আবার ওখানটা। আইসি মানেই তো আবার আইএ, সাপ্লাই কারেন্ট। হ্যাঁ, আর এই আইসি কারেন্টটাই তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ কি হবে, ইন সেম ফেজ। হুম, তাহলে ভোল্টেজ যদি সেম ফেজ থাকে, তাহলে এটা হুম। ওই ভিএলটা আনার জন্য এখানে ওই আইসিআরটা করলেন নাকি? আচ্ছা। তাহলে এবার এই যে আইসি কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, আইসি কারেন্টকে এখানকার ভোল্টেজ কি করবে, ভিএল কি করবে, লিড করবে। লিড করবে আবার। তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে লিডিং করানো। হ্যাঁ, এবার একদম হয়ে গেছে। এটা অ্যাড করে দিলে দেখো। আমি ওটাই বুঝাচ্ছি না, আপনি দুই দিকেই আইসি নিয়েছেন, ওটাই আমি বুঝতে পারছি না। নিতে হবে, নিতে হবে। ঠিক আছে। বলো, তাহলে হয়ে গেল তো, ইয়ে বুঝলে অনুপ? তাহলে মনে হয়- কোনো কারণে লেফট হয়ে গেছে নাকি? হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, চলো। নেটওয়ার্কের ইস্যু এখন সব জায়গায় গো। হুম। এবার আমরা দেখবো আন্ডারগ্রাউন্ড কেবল। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড কেবল কাকে বলে বলো? আন্ডারগ্রাউন্ড কেবল মাটির নিচ দিয়ে যেগুলো নিয়ে যায়। দেখেছো? হ্যাঁ, আমাদের এখানেই আছে মনে হয়, কয়েকটা পড়েছে চলো এবার দেখবো ওইখানটা, ওই ভিতরটা, ওপারে ভেতরটা কেমন হয় দেখতে, দেখো। অনেকগুলো কেবল থাকে স্যার, একটা বড় ইস্যু। হ্যাঁ, একদম, অনেক অনেক। কতগুলো কোটিং থাকে বুঝতে পারছো, কতগুলো কোটিং আছে? ইয়েস। এরকম অনেক থাকে, দাঁড়াও দেখাচ্ছি, আরো দাঁড়াও। এই দেখো, এটা ভালো দিয়েছে। এটা সিঙ্গেল কন্ডাক্টর, এটা কি তিনটে কন্ডাক্টর, তার মানে একটা ইয়ের ভেতরে তিনটে কন্ডাক্টর একসাথে যাচ্ছে, মানে থ্রি ফেজ। এটা থ্রি ফেজ, এটা সিঙ্গেল ফেজ বলতে পারো। এবার এই প্রত্যেকটা কোটিং কোনটা কি এবং কার কি কাজ, সব আজকে দেখবো আমরা। হ্যাঁ, দেখো, তাহলে আন্ডারগ্রাউন্ড কেবল কি হয়, এটা মেনলি আমরা যেখানে, মানে এখন বর্তমানে সব জায়গাতেই হচ্ছে, মেনলি এটা এফেক্টিভ কোথায়, ধরো শহর এলাকায় যেখানে প্রচুর যানজট বা প্রচুর ঘনবসতি, ওখানে যদি আমরা আন্ডারগ্রাউন্ড কেবল করি, তাহলে ওপরে আমাদের ওই ভেজালগুলো আর থাকলো না, তাই না? তুমি একবার চাঁদনি মার্কেট বা কলকাতার যে বড় বাজার টাজার দেখবে, তো উপরে একদম তার দিয়ে পুরো মাথা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, হুম। তাহলে বেলঘড়িয়া স্টেশনের কাছেও তো আছে ওরকম অবস্থা কোথাও। হ্যাঁ, তাহলে আমাদের এখানেও আছে। তাহলে বাইরে যাওয়ার দরকার নেই।
তাহলে এই হচ্ছে কিন্তু মেন প্রবলেম। তো এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যই কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল আনা হয়েছে। তাছাড়া এর অনেক অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ বলো? সেফটি, কেমন সেফটি? যেমন ওই তো সেফটির থেকে বড় কথা লং টাইম ইয়ে থাকে, মানে অনেক তারগুলো সেফটি, মানে কোনো গাছ ফাছ পড়ে কিছু না হ্যাঁ, হলে। ছিঁড়ে যাবে না, মেনটেনেন্স কস্ট খুব কম দরকার, তাই না? হ্যাঁ, করোশন হবে না, মানে কিছুদিন পর ক্ষয়ে হ্যাঁ, যাবে না। হ্যাঁ, জল বৃষ্টি থেকে। ঝড় বৃষ্টিতে কোনো প্রবলেম নেই, এতগুলো লেয়ার দেয়া আছে, মানে ইনস্টলেশন কস্ট অনেক হাই, বাট মেনটেনেন্স কস্ট কিন্তু অনেক কম। ঠিক আছে, হুম, এই হচ্ছে ব্যাপার। চলো, এবার এই আন্ডারগ্রাউন্ড কেবল আমরা দেখব অ্যাডভান্টেজেস কি কি। তো এগুলো অ্যাডভান্টেজ যেগুলো বললাম, আরো আছে, তোমরা লিখে নেবে। আর কি অ্যাডভান্টেজ হতে পারে বলো? সার্চ, আহ, সার্চ পড়বে না কোনো, মানে সার্চ ভোল্টেজ। বলো। স্যার বলি ওই জায়গাটার পরে স্যার কি কল স্যার না বেরিয়ে গেছিলাম, নেটটা কেটে গেল স্যার আমার। জাস্ট আন্ডারগ্রাউন্ড ভোল্টেজ বলা স্টার্ট করেছি, ও আচ্ছা। বুঝতে পারলে? ওই ইয়েটার পরে, কি বলে, Cables এর ফেজারটার পরে। পরে। ফেজারটার পরে আন্ডারগ্রাউন্ড ভোল্টেজ, মানে আন্ডারগ্রাউন্ড কেবলস কি জিনিস সেটা বলতে শুরু করেছি। তাহলে বলো আন্ডারগ্রাউন্ড কেবল কি? এই দেখো এখানে ছবিটা দেখো, এই যে এই কেবলগুলো মাটির নিচ দিয়ে যায়। তাহলে এটার সুবিধা কি? যদি এটা আমরা লাগিয়ে দিই, এটা সুবিধাটা কি? আমাদের কি হবে না, কোনো রকম জিনিসটা মেনটেনেন্স করতে অনেক কম খরচ মেনটেনেন্সে। তার কারণ কি, করোশন হবে না। তারপরে ওয়েদার চেঞ্জের জন্য এই যে বেড়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, লসেসের যে বিভিন্ন রকম প্রবলেম, এগুলো হবে না, তাই না? তো স্যার ওই এফেক্টটা হবে না স্যার, ওই যে কি জানি, করো না, না আর একটা যেটা প্রক্সিমিটি এফেক্ট। প্রক্সিমিটি। অ্যাকচুয়ালি যদি দেখো, হ্যাঁ বলতে পারো, কিছুটা অনেক কম হবে আর কি। কারণ অনেক কাছাকাছি থাকে। অনেক কাছাকাছি থাকাটা ম্যাটার না, মানে এখানে থাকাটা ম্যাটার ইনসুলেটর না, থাকে। একটা একটা নির্দিষ্ট দূরত্ব মানে। ইনসুলেটর থাকে না পুরোটার মধ্যে, কিন্তু ওই ট্রান্সমিশন লাইনে তো আমাদের ইনসুলেটর হচ্ছে এয়ার হিসাবে ইউজ হয়, এয়ারটাকে ইনসুলেটর হিসাবে হুম, ইউজ করি, এটা একটা বড় প্রবলেম। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড কেবলে কি হবে না, সার্জ ভোল্টেজ বা সার্জ ইম্পিডেন্স যেটা, সেটা ইনক্রিজ হবে না। তার মানে ধরো লাইটেনিং হলো, লাইটেনিং হলে কি হবে, ভোল্টেজ অনেক হাই হয়ে যাবে না, হট করে হাই ভোল্টেজ হুম, ফ্লো করে যায়। তাহলে হাই হুম, ভোল্টেজ ফ্লো করার কোনো ব্যাপার নেই এখানে। হুম, এই হচ্ছে ব্যাপার। তারপরে সেফটি পারপাসে বলতে পারো, কোথাও ছিঁড়ে গেল, কারো বিপদ হতে পারে, এগুলো এখানে হবে না। হুম। হ্যাঁ, চলো এবার এর কনস্ট্রাকশনটা দেখবো। এগুলো সব নোটসটাই ভালো করে লেখা আছে, লিখবে কিন্তু সবাই। এগুলো এক একটা করে লেয়ার, হ্যাঁ। এবার এখান থেকে কি হচ্ছে, এরকম কন্ডাক্টর গুলো বেরিয়ে আছে। তাহলে কি দেখাতে চাইছি অ্যাকচুয়ালি, এই যে এগুলো, এই যে কন্ডাক্টর গুলো বেরিয়ে আছে, এটা হচ্ছে আমাদের এটা, এই যে আমি দাগগুলো দিয়েছি ইয়েলো কালারের আর গ্রিন কালারের, এটা হচ্ছে এই জায়গাটা, এই যে এটা। বুঝতে পেরেছো তো কোনটা বোঝাতে চাইছি? ইয়েস স্যার। হুম। এবার এগুলোর এক একটা করে নাম আছে প্রত্যেকটা। এটা তো কন্ডাক্টর, এটা ইনসুলেটর, এটার নাম হচ্ছে লিড শিট অথবা মেটাল শিট। মেটাল শিটই মনে রাখতে পারো। এটা হচ্ছে
বিডিং, এটাকে বলা হয় কি? বিডিং। এটাকে বলা হয় আর্মারিং। আর এটাকে বলা হয় সার্ভেইং। সার্ভেইং। তাহলে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ একটার পর একটা একটার পর একটা, এগুলো হচ্ছে এই লেয়ারগুলো। ঠিক আছে, দেখাচ্ছি সব আমি আস্তে আস্তে, দেখতে থাকো, সব বুঝে যাবে। তো ইনসুলেটরের কাজ কি বলো? স্যার ওটা ইলেকট্রিসিটিকে মানে গ্রাউন্ডে ফ্লো হতে বাধা দেয়। একদম। তাহলে একটা গুড ইনসুলেটর কাকে বলবো, তার প্রপার্টি কি থাকা দরকার আছে বলো? স্যার ওটা ফ্লেক্সিবল হতে হবে প্রথম, আর সেকেন্ড হচ্ছে ওটা মানে ইনসুলেটিং প্রপার্টিটা ভালো থাকতে হবে, মানে যাতে কারেন্টকে খুব ভালোভাবে বাধা দিতে পারে, লিকেজটা যাতে না থাকে। আর ইসে হতে হবে, ডিউরেবল হতে হবে। হ্যাঁ। হুম। তার মানে ডাইলেকট্রিক স্ট্রেংথ বেশি হতে হবে তোমার। ইয়েস স্যার। হ্যাঁ। আর আর হচ্ছে হাই ইনসুলেটিং রেজিস্ট্যান্স হতে হবে। এগুলো লেখার দরকার নেই, শুধু শুনে নাও, নোটসে খুব সুন্দর লেখা আছে, দেখো নোটসটা আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, চাইলে নোটসটা খুলে দেখতে পারো, এগুলোই পড়াচ্ছি আমি। তারপরে কি হতে হবে, আর নন হাইগ্রোস্কোপিক হতে হবে। নন হাইগ্রোস্কোপিক কথাটার মানেটা কি বাতাও অঙ্কিত? এটা আগের দিনকে বলেছিলেন আপনি সেটা, কপি। হুম, এই তো ভুলে গেলে হবে না তো। ভুলে গেছি স্যার একদম, এটা আপনি বলেছিলেন আগে। মনে আছে। ময়েশ্চার কোনো, হ্যাঁ কোনো একটা, তোমার একটু ইয়েটা বন্ধ করো মাইকটা। হ্যাঁ স্যার, কোনো হ্যাঁ একটা সরি। ইনসুলেটর যদি ময়েশ্চার হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে? ময়েশ্চার হয়ে গেলে ওখানে ইলেকট্রিসিটি ফ্লো করে যাবে, এটা কিন্তু একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। ময়েস্ট করা হবে না, ময়েস্ট করা যাবে না এনি হাউ, ওটাকে ময়েস্ট করাই যাবে না। তাহলে এর প্রপার্টি যখন বলবে, তার মানে ডাইলেকট্রিক স্ট্রেংথ ইনক্রিজ হতে হবে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে হাই ইনসুলেটিং ম্যাটেরিয়াল হতে হবে। তারপরে কি এটা কি হতে হবে? নন হাইগ্রোস্কোপিক। আর কি হতে হবে? ফ্রি ফ্রম ইম্পিউরিটি। ফ্রি ফ্রম ইম্পিউরিটি মানে ওই তো ইয়ে, অন্য কোনো বস্তু থাকলে হবে না, যাতে ইলেকট্রিসিটি একদম। তার মানে অন্য কোনো মেটালিক ইম্পিউরিটি যদি আমি এটার সাথে মিশ্রণ করিয়ে দিই, তার মানে কি হবে? লিকেজ। তাহলে মেটাল মানে তো ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে, তাই না? তার মানে আমাকে পিওর ইনসুলেটিং ম্যাটেরিয়াল হতে হবে। রাবার হলে রাবার, কাঁচ হলে কাঁচ, পিওর হতে হবে, তার মধ্যে কোনো ইম্পিউরিটি থাকা যাবে না। তো এই হচ্ছে একটা প্রপার্টিস অফ এ ইনসুলেটর। ইনসুলেটরের এক্সাম্পল বলো, কি কি ম্যাটেরিয়াল দিয়ে আমরা ইনসুলেটর বানাই? রাবার, রাবার, সিলিকন, রাবার হয়, ইয়ে হয় স্যার, ভলকানাইজড রাবার, ভলকানাইজড Vulcanized রাবার। তারপর সিলিকন হয়। একদম। পোর্সিলিন ম্যাটেরিয়ালটা ওখানে হয় পোর্সেলিন। না, পোর্সিলিন এখানে হবে না তো। আন্ডারগ্রাউন্ড কেবেলে তো তোমার ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল লাগবে। ভালো করে বোঝো, হ্যাঁ, এটাকে তুমি রাউন্ড করাবে। কেবেলটাকে যখন ট্রান্সপোর্ট করবে, ধরো দিল্লি থেকে এখানে নিয়ে আসছো, দিল্লিতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ওই ইনস্টলেশন হবে, কাঁচের হলে হবে ওটা? আচ্ছা কাছে হলে তো তাহলে পোর্সেলিন করা করা যেতে পারে। যদি, কাছে কোথাও। না না কাছে বলিনি, পোর্সিলিন করা যেতে পারে না, ইনস্টলেশনের সময় ভেঙে যেতে পারে তো। আচ্ছা এত বড় কাঁচের, তুমি ভাবো 100 কিলোমিটারের একটা রাস্তা, তুমি তুমি ধরো 100 কিলোমিটারের একটা তার তোমার বাড়ি থেকে তুমি বেলঘড়িয়া আমার বাড়িতে আনতে পারবে? না, না। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা, প্রবলেমটা কোথায়? হুম। হ্যাঁ। তো আমরা এমন কি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল লাগাবো, যেমন পলিভিনাইল ক্লোরাইড মানে কি পিভিসি লাগানো হয় ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসাবে। ইমপ্রেগনেটেড পেপার, ইমপ্রেগনেটেড পেপার বলে একটা পেপার পাওয়া যায়, ইমপ্রেগনেটেড পেপার, ওটাও ওয়ান টাইপ অফ ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ঠিক আছে। আর একটা হচ্ছে লাস্ট ওয়ান, এক্সএলপি। এক্সএলপিই ফুল ফর্ম হচ্ছে ক্রস লিঙ্কড পলিইথেন। ক্রস লিঙ্কড পলিইথেন, এটাও এক ধরনের আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেটরের এক্সাম্পল হলো। তাহলে চারটে নাম বললাম, একটা হচ্ছে পিভিসি, একটা হচ্ছে ভলকানাইজড রাবার, আর একটা কি ইমপ্রেগনেটেড পেপার,
আরেকটা কি এক্সএলপি, ক্রস লিঙ্কড পলিইথেন। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা থেকে এসএসসি জেইতে কোশ্চেন হয়। কেউ যদি ভাবছো যে গভর্নমেন্ট জবের জন্য পড়াশুনো করবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে গভর্নমেন্ট জব দেবে তো সবাই, পরীক্ষায় বসবে তো? হ্যাঁ স্যার। একদম ডেডিকেশন এখন থেকেই রাখো, এখন থেকেই পড়াশুনোটাকে সেই লেভেলে নিয়ে যাও, নাহলে হবে না কিন্তু। ঠিক আছে, সময়টা এখনই আছে, এরপরে আর সময় থাকবে না, এরপরে আরো বিজি হয়ে যাবে। মনে হচ্ছে যেন এরপরে আমি পড়ার সময় পাবো না, এরপরে মেন্টালি মানে শুরু হবে আস্তে আস্তে। যখন দেখবে সবাই বন্ধুরা কাজ পেয়ে যাচ্ছে, তুমি কিছু পাচ্ছ না, তোমার তখন মনে হবে যে আমিও চলে যাই বাইরে কাজে। এই যে দোটানায় পড়ে যাবে একটা, বুঝতে পারলে? তো এখন থেকে পড়াশোনাটা করলে কনফিডেন্স গ্রো করবে। আর যখন পাস আউট হয়ে যাবে, তখন সেই কনফিডেন্সটা থাকবে না যে এতগুলো আমাকে এখন পড়তে হবে, ধর আমি পুনে চললাম। কিন্তু এখন থেকে যদি প্রিপারেশনটা থাকে, তোমার মধ্যে এই কনফিডেন্সটা থাকবে, ঠিক আছে ভাই, এক বছর দেখি না, আমি তো প্রিপারেশন তো আছে, এক বছর যদি, এক বছরের মধ্যে যদি এক্সাম হয় আমি আশা করি পারবো। কিন্তু তুমি জিরো লেভেলে থাকো, তোমার পক্ষে কিন্তু ওই মেন্টালিটিটা স্ট্রং করা খুব চাপের। তো ওই জন্যই বলছি, পড়াশুনোটাকে এখন এইরকমভাবেই করো যাতে কিছুটা নট অনলি সেমিস্টার, জিনিসটা বুঝে ভালো করে নোটস বানিয়ে এগুলোই আসে। এক্সট্রা কিছু পড়তে হবে না তোমাকে, একটু বেশি পড়তে হবে এরপরে একটু। তাহলে জিনিসগুলো যদি আগে থেকেই জানা থাকে, জাস্ট একটু বেশি। যেমন এই এসএসসি জেইতে বেশিরভাগ কি কোশ্চেন আসে আমি তোমাকে বলি, ডেটা টাইপ কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন খুব কম। ডেটা টাইপ, ডেটা টাইপ বলতে তোমাকে 4টে অপশন দিল, তার মধ্যে একটা অপশানে লিখে দিল যে আন্ডারগ্রাউন্ড কেবেলে তোমার ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় পোর্সিলিন, তারপরে গ্লাস, ইমপ্রেগনেটেড পেপার, আর নান অফ দিস। কোনটা লিখবে? ইমপ্রেগনেটেড পেপার। তার মানে কি, তুমি এই জিনিস, এইটাকে বলা হয় ডেটা টাইপ কোশ্চেন, মানে ডেটাটা তোমাকে মনে রাখতে হলো, তাই তো? তুমি কোনো লজিক লাগিয়ে পারবে এটাকে বলতে? কোনো কি লজিক আছে বিহাইন্ড দ্য না স্যার। কনসেপ্ট? কোনো লজিক নেই, তোমাকে এটা মুখস্থ রাখতে হচ্ছে। তো এই জন্য দেখবে আমি যখন পড়াই, আমার কিন্তু দেখো, আমি যখন তোমাদের ধরো ইয়ে পড়াচ্ছি, ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়াচ্ছি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়াচ্ছি, আমি ওই ডেটাগুলো তোমাদেরকে কেন দিই বলো তো? ওই ডেটাগুলো না দিলেও চলবে, পরীক্ষায় আসবে না কিন্তু ওই ডেটাগুলো দিয়ে দিই সাথ সাথ। দেখবে আমি বলেছিলাম যে 400 টন কয়লা পোড়ালে যা তোমার এনার্জি ক্রিয়েট হয়, 1 কেজি ইউরেনিয়াম যদি আমরা বার্ন করি, সেম এনার্জি আমরা পাই, বলেছিলাম তো? তাহলে এই যে ফোর হ্যাঁ স্যার। হান্ড্রেড আর ইস টু ওয়ান, এই যে রেশিওটা বা এই যে জিনিসটা, এই ডেটাটা কোথাও তোমার সেমিস্টারে কাজে লাগবে না। কোথায় কাজে লাগবে? গভর্নমেন্ট জবের এক্সামে কাজে লাগবে। সো যে জিনিসগুলো আমি পড়াই, ভালো করে পড়ো মন দিয়ে। কারণ আমি কেন আমি এগুলো পড়িয়ে দিই, তার কারণ হচ্ছে আমি জবের এক্সামের জন্য নিজেই পড়াই, ঠিক আছে? তো আমি জানি এই জিনিসগুলো। এর আগে আমি পড়াতাম তোমার দমদমে আইটি ডবল নাম শুনেছো কেউ? আইটি ডবল দমদমের একটা কোচিং সেন্টার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওখানে আমি পড়িয়েছি অনেক দিন। ঠিক আছে, ওখানে তোমার গভর্নমেন্ট জবের জন্য পড়াতাম, ডিপ্লোমা ব্যাচ পড়াতাম। তারপরে আমি যখন নিজে খুললাম, তখন উনি বললো তোমাকে আর পড়াতে হবে না। তারপর থেকেই মেনলি আমি নিজে পড়ানো স্টার্ট করেছি। তো যাই হোক, এই জিনিসগুলো আমি জানি বলে তোমাদের একসাথে পড়ানোর সাথে সাথে হয়তো বলে দিচ্ছি। আরও অনেক কিছু জানি, কিন্তু সব এখানে বলার মতো সময় থাকে না। যতটুকু বলি ভালো করে পড়ো, একদম 100% কাজে লাগবে, মিলিয়ে নিও তোমরা। চলো এবার, আচ্ছা। মেটালিক শিট কি করে? মেটালিক শিট, এই যে মেটালিক শিট, এটা কি করে বা এটা কি দিয়ে তৈরি হয়, এক্সাম্পল কি? ভালো করে বোঝো, এই মেটালিক শিটটা কি করে, এই ময়েশ্চারটা, এই যে ইনসুলেটরটা যাতে ময়েস্ট হয়ে না যায়, তার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই মেটালিক শিটটা ইউজ করি। তাহলে স্যার কোনটা মেটালিক শিট? দেখো, এই যে এটা তো আমার ইনসুলেটর, এই সাদা কালারেরটা, ওই যে সাদা লাল কালো আলটিমেট, এটা ইনসুলেটর। ইয়েস স্যার। হ্যাঁ, এবার এই যে এইটা হচ্ছে আমাদের মেটালিক শিট, এই যে অরেঞ্জ কালার, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই কপারের মতো কালার, তামার হুম মতো কালার। হুম হুম। এটা বিভিন্ন রকম কালারের হতে পারে, ঠিক আছে? এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হয়, মানে ডিপেন্ড করছে তারের রেটিং এর ওপর তুমি কি লাগাবে। যদি তোমার তারের রেটিং কম থাকে, এই মেটালিক শিটটা অ্যালুমিনিয়াম বা লেডের তৈরি হয়, অ্যালুমিনিয়াম আর লেড।
তার মানে যদি কম রেটিং এর তার হয় তুমি অ্যালুমিনিয়াম লাগিয়ে দিলে, একটু হাই রেটিং এর তার হলে লেড লাগিয়ে দিলে। বুঝতে পারলে তো? এগুলো ডিপেন্ড করে। ইয়েস স্যার। হ্যাঁ, তারপর তাহলে এর এক্সাম্পল কি? মেটালিক শিটের এটার এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম অর লেড। সেকেন্ড হচ্ছে বিডিং। তাহলে বিডিং কি? বিডিং আমরা কেন করি? ইউজ টু অ্যাভয়েড করোশন অন মেটালিক শিট ডিউ টু কেমিক্যাল অ্যান্ড ময়েশ্চার ইনসাইড আর্থ সারফেস। তাহলে কি বলতে চেয়েছে? বেডিং কি করে? করোশন থেকে রক্ষা করে। কাকে? এই মেটালিক শিটটি। মেটালিক শিটটা এর তো আবার ভয় যে এ ঠিক আছে, একে ময়েস্ট হতে দেবে না, কিন্তু এর আবার ভয় কি? এ তো আবার জং ধরে যেতে পারে, করোশন হতে পারে। তো তাকে রক্ষা করে হচ্ছে বেডিং। তাহলে বেডিং এর কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়? বেডিং ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ফাইবার ম্যাটেরিয়াল, মানে ফাইব্রাস ম্যাটেরিয়াল মানে তন্তু টাইপের, মানে কম্বল বা তুলো বা লেপ তোষক যেরকম ম্যাটেরিয়াল টাইপের হয়, বা নারকেলের ছোবা যে জিনিসটা, বুঝতে পারছো তো? তন্তু টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে বেডিং এর পরে কি আসছে? অ্যামোরিং, না সরি আর্মোরিং। এই যে এটা, এটা এটা কি ম্যাটেরিয়াল বা এটা কি কাজ? ইউজ টু অ্যাভয়েড মেকানিক্যাল ড্যামেজ। তার মানে এটা একটা স্ট্রং ম্যাটেরিয়াল বাট ফ্লেক্সিবল। এটা কি করে? ভেতরের যে এগুলো আছে এগুলো যাতে মেকানিক্যালি কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়, কোনোভাবে কোনো কিছু ভেঙে না যায়। ধরো ফেটে গেল, এই জিনিসটা ফেটে গেল, এই মেটাল শিটটা, তাহলে তো প্রবলেম হতে পারে, ময়েশ্চার ভেতরে এন্টার করে যেতে পারে, এই ময়েশ্চারকে আটকায়। তার মানে এগুলো যাতে কোনো কিছু ভেঙে না যায়। অ্যালুমিনিয়াম কিন্তু কি দেখবে, অ্যালুমিনিয়াম খুব নরম হয়, একটু দুবার ঘুরিয়ে দেবে ভেঙে যায়, ভেঙে যাবে না? অ্যালুমিনিয়ামের তার দেখেছো তো? হ্যাঁ স্যার, Yes, হ্যাঁ sir, স্যার। yes, sir. হ্যাঁ, তো এটাকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের এই আর্মারিংটা, এই কোটিংটা করা হয়। এবার এটা কি দিয়ে তৈরি হয়? গ্যালভানাইজ স্টিল ট্যাপড। স্টিল কি হয়? ফ্লেক্সিবল হয় এবং তার সাথে প্রচুর স্ট্রং হয়, তাই তো? হুম। হ্যাঁ, তার জন্য কি বাড়িতে যে আমরা এই যে কি বলে, রড দিয়ে, যে রডগুলো দিয়ে যে আমাদের বাড়ি কনস্ট্রাক্ট হয়, এগুলোতে এটা কি পুরোপুরি আয়রন থাকে নাকি এর মধ্যে স্টিল মেশায় বলো তো? স্টিল থাকে হ্যাঁ, কেন থাকে? পিছিয়ে পড়ার জন্য, ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি। এক্স্যাক্টলি। তাহলে এটাও আমরা কি ফ্লেক্সিবিলিটির জন্য কি কি গ্যালভানাইজ স্টিল ইউজ করি। গ্যালভানাইজ স্টিল হলো, ওটা স্ট্রং রাখবে, ভাঙতে দেবে না। নেক্সট হচ্ছে সার্ভিং। সার্ভিং কি করে? এবার ওই গ্যালভানাইজ স্টিলটা তো করোশন হওয়ার ভয় থাকে, তাই না? মাটির নিচে দিয়ে দিলে ওটাও তো নষ্ট হয়ে যাবে, যে কোনো ধাতুই মাটির নিচে নষ্ট হয়ে যাবে না? হুম। লাস্ট যে কোটিংটা, এই যে ব্ল্যাক কালার, এই যে এটা আমাদের গ্যালভানাইজ স্টিল। এই যে এটা বুঝতে পারছো তো? এই যে উপরেরটা, আর নিচের এই যে আচ্ছা। যে কালো কালারটা দেখতে পাচ্ছ, যেটা বাইরে থেকে দেখা যায়, এটাকেই সার্ভিং বলা হয়। এটা কি করা হয়? করোশনকে অ্যাভয়েড করানোর জন্য লাগানো হয়। এটা তৈরি হয় হচ্ছে ফাইব্রাস ম্যাটেরিয়াল দিয়ে। ফাইব্রাস ম্যাটেরিয়ালটা হচ্ছে নমনীয়, বাট ওটা কি হয়, মানে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে খুব সুন্দরভাবে, মানে যাতে ইয়েটা নষ্ট না হয়। কি স্যার বলে? এটা বানায় স্টিল। কিভাবে স্যার এই একটা ইসের উপর? এটা তো আমি বলতে পারবো না, কনস্ট্রাকশন আমাদের নেই, বুঝতে পারলে? আমিও জানি না, আমি কোনোদিনও এই আন্ডারগ্রাউন্ড কেবিলের কনস্ট্রাকশন কোথাও দেখিও নি। কতগুলো লেয়ার, তারপর অত সূক্ষ্ম জিনিস। বুঝতে পারছো তো? হ্যাঁ, আর প্রত্যেকটার পারপাস কিন্তু খুব দরকারি, এবং কোনটা কেন তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিস, এই হচ্ছে ব্যাপার। চলো এবার কি দেখবো? এবার দেখবো ডিফারেন্স বিটুইন আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড ওভারহেড লাইনস, বা এদের মধ্যে মানে আন্ডারগ্রাউন্ড কেবল ভার্সেস ওভারহেড লাইনের আমি যদি একটা স্টেটমেন্ট লিখি, কি লিখবো বলো? স্যার আন্ডারগ্রাউন্ড কেবিলটা স্যার অনেক সেফ, মানে ওভারহেড হুম লাইনের থেকে। হুম তারপর আর এতেও স্যার ওই মেনটেনেন্স কম। মেনটেনেন্সটা এক্স্যাক্টলি, বেশি। এটা বেশি তো মেনটেনেন্স স্যার মেনটেনেন্স। আন্ডারগ্রাউন্ড লেভেলের মেনটেনেন্স কম হবে, তার কারণ ওখানে জং পড়বে না, তো তোমাকে চেঞ্জ করতে হবে না।
ইনস্টলেশন কস্ট অনেক হাই, ইনস্টলেশন ওইটাই ওইটাই ইনস্টলেশন কস্ট হয়। হ্যাঁ, মেকিং কস্ট হাই, ইনস্টলেশন কস্ট হাই, ঠিক আছে, বাট মেনটেনেন্স কস্ট অনেক কম। সো কোনো জিনিসের আমরা সবার আগে দেখবো মেনটেনেন্স কস্টটা। আচ্ছা স্যার, রাস্তা খুঁড়তে হবে তো ওইখানে তো আবার বেড়ে যাবে। তো ওই জন্য তো বললাম যে ইনস্টলেশন কস্টটা অনেক বেশি, বললাম না? হুম। আর যখন আবার ঠিক করতে হবে তখন তো আবার করতে হবে। ঠিক করতে খুব কম হয়তো, ওই জন্য তো বললাম যে মেনটেনেন্স কস্ট খুব কম, ঠিক করার দরকারই পড়ে না, বুঝলে? এটা সহজে নষ্ট হয় না। খুব যদি কপাল খারাপ তোমার না থাকে তাহলে হবে না নষ্ট, এই হচ্ছে ব্যাপার। বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কি আর বলবো, দিয়ে বলো তাহলে আর কি আছে, আর কি পার্থক্য আছে বলো? স্যার লসেস কম। আচ্ছা ওই ক্যাপাসিটেন্স এফেক্ট ওগুলো তো অতটা सर হয় না। इंसुलेटर भी नहीं लगेगा जो ट्रांसमिशन लाइन में लगता है। ও তো यहाँ पर लगता है। হ্যাঁ, এইটা তোমরা লিখতে পারো যে এখানে ইনসুলেটরটা হচ্ছে, এটা হচ্ছে মেজর একটা ডিফারেন্স, যে Inbuilt. হ্যাঁ, ইনসুলেটর ইজ প্লেসড অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর ইন আন্ডারগ্রাউন্ড কেবল। কন্ডাক্টরের সারফেসেই ইনসুলেটরটা থাকে, কিন্তু আমাদের ইয়েতে ইনসুলেটর কোথায় থাকে বলো তো? আলাদা করে শেষে আলাদা করে প্রত্যেকটা পুরো তারে ঝুলিয়ে ওভারহেড দেওয়া হয়। ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টর আর ক্রস আর্মের মাঝে, ক্রস আর্ম, হুম, হুম, তাই তো, এটাই হচ্ছে ব্যাপার, হুম। আর কিছুই না। বলো, আর কারো কোনো কোশ্চেন? আশা করি বুঝতে ক্লিয়ার। পেরেছি। হুম, তো এই হচ্ছে ডিফারেন্স। আমি এগুলো সব সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি, তোমরা শুধু লিখে নেবে, নোটসে আছে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের আন্ডারগ্রাউন্ড কেবেলও কমপ্লিট। সো নেক্সট দিন দেখো, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হবে, প্রচুর। কোনটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কোনটার পরে কে আসছে, বিডিং কি, তারপরে তোমার আর্মারিং কি, সার্ভেইং কি, ইনসুলেটর কি, কন্ডাক্টর কি, অনেক কিছু এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। তো ভালো করে পড়বে। সে তো জানি না, এটাই তো চাপ। দাঁড়াও, এটাকে স্টপ করি রেকর্ডিং।